জ্যাম হাব স্টুডিও। স্বপ্ন যেখানে সত্যি হয়। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। প্রতি শনিবার রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প দিয়ে সাজানো আমাদের শনিবারের গপ্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জ্যাম হাব স্টুডিও। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প এই সেগমেন্টে আজ আপনাদের জন্য মৌলি কুণ্ডুর লেখা পেন্টাপাসের প্রেম, নির্দেশনা ও সূত্রধরের ভূমিকায় আমি ইন্দ্র, চরিত্রবিন্যাসে আরফান আলী খান, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্ট ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু, অন্যান্য চরিত্রে পৌলমী, কৃষ্ণেন্দু, আরফান, চন্দন ও আমি ইন্দ্র। শুরু হচ্ছে আজকের গপ্প পেন্টাপাসের প্রেম। রিমি ধীরে ধীরে কোনো রকম পায়ের শব্দ না করে তার তাঁবু থেকে বেরিয়ে দেখল চাঁদের রূপালি আলো, ঠান্ডা মৃদু হাওয়া আর নুড়ি পাথরের ধাক্কা তিস্তা নদীর জলের গায়ে সৃষ্টি করেছে অসংখ্য রূপালি হিজিবিজবিজ। হ্যাঁ, হিজিবিজবিজ, কারণ জলের ওপর সৃষ্ট রূপালি রেখাগুলি কোনো নির্দিষ্ট প্যাটার্নে নেই। প্রকৃতি দেবী তার আনমনা শিশুসুলভ ভঙ্গিতে জলের ওপর রেখাপাত করে চলেছেন অনবরত। নদীর ওপর আর নদীর পাড়ে ছড়িয়ে থাকা অসংখ্য নুড়ি পাথরের সাথে জলের ধাক্কায় সৃষ্টি হচ্ছে অদ্ভুত এক কুলুকুলু ধ্বনি। সমস্ত জঙ্গল থেকে ভেসে আসছে ঝিঁঝি আর কোনো এক রাতচরা পাখির সম্মিলিত সঙ্গীত। রিমি মনে মনে ভাবল, এরকম একটা সুন্দর চন্দ্রালোকিত রাতে তাঁবুর মধ্যে থাকার কোনো মানেই হয় না। তার খুব ইচ্ছা নদীর ওপর ওই রূপালি চাঁদের আঁকিবুকি আর ঘন বনের ফাঁক দিয়ে মাটির ওপর চাঁদের আলো পড়ে যে আলো ছায়ার নকশা তৈরি হয়েছে সেগুলিকে ক্যামেরাবন্দি করবে। এবার রিমির পরিচয়টা একটু দেওয়া যাক। রিমি মানে রিমিকা দাস, স্কটিশ চার্চ কলেজের বোটানির প্রফেসর খগেশ্বর চন্দ্র দাস এবং বিখ্যাত সমাজসেবিকা মিসেস কুমুদিনী দাসের একমাত্র মেয়ে। বর্তমানে একটি বিখ্যাত মাল্টিন্যাশনাল কোম্পানির সিনিয়র সফটওয়্যার ডেভেলপার হিসেবে নিযুক্ত। যদিও রিমি ছোটবেলা থেকেই গাছপালা আর প্রকৃতির মধ্যেই একাত্ম হয়ে থাকতে পছন্দ করে। রিমি আসলে ছোটবেলা থেকেই খুব মুখচোরা, মানে একটু শান্ত স্বভাবের মিষ্টি একটা মেয়ে এই রিমি। এর জন্য তাকে অনেকেই খুব পছন্দ করে ঠিকই, কিন্তু তার সমবয়সীদের কাছে সে সবসময়ই ব্রাত্য। আরেকটি কারণে রিমিকে নিয়ে তার সমবয়সী দুজন বন্ধু ছাড়া সবাই হাসাহাসি করত। সেটা হলো রিমির চরিত্রটা অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের বলাই গল্পের মুখ্য চরিত্রটির মতোই। সে গাছপালা শুধু ভালোই বাসে না, তাদের মাতৃস্নেহে আগলে রাখে। সে যে কোনো রকমের গাছই হোক না কেন, তার কোনো গাছের কেউ কিছু ক্ষতি করলে সে অঝরে কাঁদতে থাকে। গাছের মধ্যে অবশ্য শুধু বাগানের শোভাবৃদ্ধিকারী আর প্রয়োজনীয় গাছই নয়, আমরা যেগুলোকে আগাছা বলে থাকি সেগুলো রিমি ভালোবাসে। রিমির এই আগাছা প্রীতিকে তার মা যথেষ্ট ভৎসনা করলেও তার জন্য তাদের বাড়ির বাগানে একটা আলাদা কোণ বরাদ্দ করেছেন, যেখানে রিমি তার
এই আগাছাগুলোকে লালন পালন করে। রিমির বাবা বোটানির প্রফেসর হলেও বাগান তৈরি করার প্রতি খুব একটা আগ্রহ তার নেই। বাগানটা তাই রিমি আর রিমির মায়ের তত্ত্বাবধানেই থাকে। তবে রিমির বাবার বাগান করার শখ না থাকলেও অন্য একটা শখ আছে। সেটা হলো বিভিন্ন অফবিট অচেনা জায়গায় ঘুরতে যাওয়া। প্রফেসর দাসের রিসার্চ পেপার ছিল প্ল্যান্ট ট্যাক্সোনমি, তাই তিনি ঘুরতে যাওয়ার জন্য এমন জায়গা বেছে নিতেন যেখানে বিভিন্ন প্রজাতির নতুন উদ্ভিদ পাওয়া যায়, এবং তিনি ঘুরতে গিয়ে সারাদিন ধরেই বিভিন্ন গাছের নমুনা সংগ্রহ করে বেড়াতেন। রিমি আর রিমির মায়েরও অবশ্য এই জায়গাগুলি খুব ভালোই লাগত। এরকমই একটি জায়গায় রিমিদের এবারের গন্তব্য। তারা এবার এসেছে কালিম্পং জেলার মাংচুং ফরেস্টে। এই বনের মাঝখান দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। এই নদীর ধারেই তাদের ক্যাম্প। তার মানে রিমি আর তার বাবা মা আর তাদের বাড়ির কাজের লোক মাখনদা আর এখানকার স্থানীয় একটি পরিবার মহেন্দ্র থাপা, তার স্ত্রী ও তাদের 8 বছরের ছেলে আছে তাদের সঙ্গে। মহেন্দ্র থাপা এখানে একজন স্থানীয় ট্যুর প্ল্যানার। রিমিদের পুরো ট্যুরটার ব্যবস্থা তারাই করেছে। আর মহেন্দ্র থাপা ও তার পরিবার এই জঙ্গলের মধ্যে তিস্তার ধারে রিমিদের সঙ্গেই আছে। আসলে 5 মাস কাজকর্ম আর জঙ্গলে ঘোরার গাইড হিসেবে। জঙ্গলের এই ক্যাম্পের অংশটায় হিংস্র পশু সেরকম নেই, তবে বিভিন্ন রকমের পাখি, কিছু হরিণ, খরগোশ এসব কিন্তু দেখা যায়। তাদের ক্যাম্পের জন্য এই জায়গাটাকে বেছে নেওয়ার আরেকটা কারণ আছে। এখানে কিছু প্রাচীন স্থাপত্যের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এগুলি সম্ভবত গুপ্ত সাম্রাজ্যের সাক্ষ্য বহন করছে। তবে স্থানীয় মানুষদের মতে এই স্থানটি নাকি ভূতুড়ে। পূর্ণিমার রাতে এখানে মানুষের গলায় নাকি ওই ধ্বংসস্তূপের মধ্য থেকে কে যেন শব্দ করতে থাকে। আর ভূত বা রাক্ষস নাকি অদ্ভুত সব সুগন্ধ ছড়িয়ে মানুষকে তাদের দিকে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলে। এটা সত্যি কিনা সন্দেহ থাকলেও রিমিরা থাপাজির কাছে শুনেছে স্থানীয় মানুষদের ছাগল, মরিচ গাই, ভেড়া এসব নাকি সত্যিই নিখোঁজ হয়েছে এই জায়গা থেকেই। এই কারণে এখানে মানুষ খুব একটা আসে না। তাই এখানে বিভিন্ন ধরনের অর্কিড ও এমন কিছু অজানা গাছের সন্ধান পাওয়ার সম্ভাবনা আছে যা এখনো পৃথিবীর মানুষের কাছে একেবারে অজানা। প্রফেসর দাস এই জন্যেই এই জায়গাটা এবার বেছে নিয়েছেন। জঙ্গলের মধ্যে সেই প্রাচীন সাম্রাজ্যের একটি ভগ্ন মন্দির, কিছু ভাঙাচোরা দেওয়াল এখনও অবশিষ্ট আছে। রিমি যখন থেকে থাপাজির কাছে এই ব্যাপারটা জেনেছে, তার খুব ইচ্ছে চাঁদের আলোয় সেগুলোকে ক্যামেরাবন্দি করবে। কিন্তু থাপা তাদের সবাইকে বারবার বারণ করে বলেছে, जंगल के उस तरफ आप लोग मत जाना, वहां जाने पर आप लोगों का जान भी जा सकता है साहब जी। তাই রিমি ঠিক করেছিল তার এই ছবি তুলতে যাওয়ার কথাটা কাউকেই জানতে দেওয়া যাবে না। সময়টা সেপ্টেম্বর মাস হলেও এই অঞ্চলে বেশ ঠান্ডা আছে। রিমি তার জ্যাকেটের কলারগুলো ভালো করে তুলে নিয়ে গলাটা ঢেকে নিল। ক্যামেরাটা গলায় ঝুলিয়ে নিয়ে হাতগুলো ঢুকিয়ে নিল জ্যাকেটের পকেটে। এবার সে এগোতে শুরু করলো সেই ভগ্ন স্তূপটার দিকে।
সেই দিকের জঙ্গলটা একটু গভীর। চাঁদের আলো থাকলেও রিমি সঙ্গে নিয়েছে একটি সুপার পাওয়ার টর্চ। এই টর্চের বৈশিষ্ট্য হলো এটা জুম ইন করলে 4 কিলোমিটার দূরত্ব পর্যন্ত দেখা যায়, আর জুম আউট করলে এর আলো 200 মিটার জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে। মিস্টার দাস তার এই জঙ্গলের মধ্যে ক্যাম্পিং করার অভ্যেসের কারণেই এই বছর রিমির 24তম জন্মদিনে অনেক জিনিসের মধ্যে এই টর্চ লাইটটা উপহার দিয়েছিলেন রিমিকে। রিমি খুব ধীরে ধীরে এই টর্চের সাহায্যে আগে সব কিছু অনেক দূর পর্যন্ত ভালো করে দেখে নিয়ে তারপর এগোচ্ছিল। বেশ কিছুটা এগোনোর পর সে একটা খুব সুন্দর গন্ধ অনুভব করল। কোনো চেনা পার্থিব সুগন্ধ নয় সেটা, এক স্বর্গীয় মাদকতা মিশে আছে সেই সুগন্ধের মধ্যে। কেউ যেন ঠিক মানুষের মতো গুরু গম্ভীর গলায় সম্ভবত একটা নাম বারবার করে বলে যাচ্ছে। রিমির আওয়াজ শুনে মনে হলো যে নামটা বারবার বলে যাচ্ছে সেটা বিশালিকা। হ্যাঁ, এই ধরনেরই কিছু একটা শব্দ হবে। রিমি শব্দটা লক্ষ্য করে এগিয়ে গেল। এর মধ্যে আবার তার টর্চের আলোর রেঞ্জের মধ্যে রিমি দেখতে পেল একটি খরগোশ লাফাতে লাফাতে তার পেছন থেকে এসে সেই দিকেই এগিয়ে যাচ্ছে যেদিকে রিমি এগোচ্ছে। রিমি বেশ অবাক হলো। তার মনে হলো এই খরগোশটা কি ওই গন্ধে আকৃষ্ট হয়ে ওই দিকে এগোচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর আবার সে দেখল খরগোশটা আবার উল্টো দিকে লাফাতে লাফাতে পালিয়ে গেল। এবার এতক্ষণ যে মানুষের গলার শব্দটা আসছিল সেটা বন্ধ হলো, তবে সেই মিষ্টি গন্ধটা আরও তীব্র হচ্ছে। রিমি একটা জায়গায় এসে দেখল সেখানে জঙ্গলটা বেশ গভীর। এই জায়গাটাতে অনেক মোটা মোটা প্রাচীন গাছের গুঁড়ি সে দেখতে পেল, আর সেই সব গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কিছু প্রাচীন পাথর আর ইটের তৈরি পাঁচিল, যার মাঝে মাঝে রয়েছে আর্চাকৃতির প্রাচীন দরজা জানালা। রিমি সেই আর্চের মতো ফাঁকা জায়গাগুলি দিয়ে সেই সুগন্ধ লক্ষ্য করে এগিয়ে যেতে লাগলো। অবশেষে রিমি অনেক খোঁজাখুঁজি করে আবিষ্কার করলো সেই সুগন্ধের উৎস। একটা বিশাল প্রাচীরের ধারে একটি অদ্ভুত গাছ। এটাকে যদিও গাছ বলা হলো, কিন্তু জিনিসটি দেখতে মোটেও পার্থিব কোনো গাছের মতো নয়। শুধু সেটির 5টি সুঁড়ের মতো অংশ মাটির মধ্যে ঢোকানো, তাই সেটিকে গাছ বলা হচ্ছে। জিনিসটি একটি লাল রঙের উদ্ভিদ। অবশ্য শুধু মুখের মতো হাঁ করা একটা অংশ ছাড়া বাকি দেহটি কীরকম লালচে খয়েরি আর বাদামি হয়ে গেছে, ঠিক শুকিয়ে যাওয়া মরা গাছের মতো। উদ্ভিদটির একটি নীল চোখের মতো অংশ তার মাথার মাঝখানে রয়েছে, এবং তার প্রতিটি কাঁধে একই বর্ণের গৌণ চোখের মতো কিছু। মাথার মধ্যে আছে একটি অর্ধচন্দ্রাকৃতির খাঁজ, যেটিকে মুখগহ্বর বলা যেতে পারে।
তার 5টি শুঁড়ের মতো পা আর হাতের 4টি দীর্ঘ আঙুল, মাথার ওপর ফ্লাই ট্র্যাপের আকারে ফাঁদের মতো অংশ ও দাঁতযুক্ত ফ্ল্যাপ আকারের কাঁধের দিক থেকে উঠে আসা অংশ। মাথাটা অনেকটাই ঢেকে ফেলেছে, তার পিঠে কয়েকটা সুঁটির মতো অংশ আছে। এই সম্পূর্ণ গঠনটা উচ্চতায় 1 ফুট বা তার থেকে সামান্য একটু বেশি হলেও হতে পারে। রিমি চাঁদের আলোয় এই উদ্ভিদটি দেখে সেই অদ্ভুত সুন্দরের টানে তার দিকেই এগিয়ে যেতে লাগলো। রিমির এই গাছটির শুকনো হয়ে যাওয়া শরীরটা দেখে এক অদ্ভুত মমত্ববোধ জেগে উঠল তার প্রতি। কি জানি কত বছর ধরে এই উদ্ভিদটি লোকচক্ষুর আড়ালে এই জায়গায় রয়েছে। কত শত উদ্ভিদ প্রাণী মানুষের অত্যাচারে আজ পৃথিবী থেকে হারিয়ে গেছে আর হারিয়েও যাচ্ছে। এরা তো কারো কোনো ক্ষতি করে না, কত উপকার করে মানুষের। এদেরও প্রাণ আছে, কষ্ট আছে, কেউ বোঝে না। তাদের শুধু অত্যাচার করে, কি নিষ্ঠুরভাবে। সব কিছু তারা ভোগ দখল করে, প্রকৃতিকে নিঃশেষিত করে লুট করে। হয়তো প্রকৃতির পরিবর্তনের জন্য এই গাছটির এই অবস্থা। রিমি এক মমতা মাখা হাত গাছটির মাথার ওপর রাখল। তারপর সেই জায়গাতে হাত বুলিয়ে দিল। শুভ্র চাঁদের আলোয় মানুষ আর এই গাছের অদ্ভুত ভালোবাসার বন্ধন তো সভ্য পৃথিবীর থেকে অনেক দূরে থাকল। রিমির হৃদয়ের ফল্গু নদী প্রবাহ ঝরে পড়ল তার দু চোখ বেয়ে, আর সেই অশ্রুধারা ভিজিয়ে দিতে লাগল সেই গাছটির সারা দেহ। আর সেই সঙ্গে ঘটল এক অদ্ভুত ঘটনা। গাছটির বাদামি রং একটু একটু করে পাল্টে যেন লাল বর্ণ ধারণ করতে লাগল। গাছটির সেই খোঁচা খোঁচা দাঁতের মতো অংশে রিমির হাত লেগে একটু কেটে গেল। রিমির হাত থেকে রক্ত ঝরে গাছটার মাথাটা ভিজিয়ে দিল। কিন্তু রিমি তখন এক অদ্ভুত ভাবের মধ্যে ডুবে আছে, তাই সেদিকে তার খেয়ালই নেই। সেই সময় সেই সুগন্ধ আরও বেড়ে উঠল, আর রিমির সেই ঝরে পড়া রক্ত গাছটির সমস্ত কোষ যেন নিজের মধ্যে শুষে নিতে লাগলো। চাঁদের শুভ্র আলো আর সেই মন মাতানো সুগন্ধ, জঙ্গলের শীতল হাওয়া আর গাছের মর্মর শব্দ সেখানে এক স্বর্গীয় মন মাতানো মাদকতাময় পরিবেশ সৃষ্টি করল। রিমি তার মধ্যেই যেন সুখনিদ্রায় ডুবে গেল। রিমির চোখের পাতা ঘুমের ভারে বন্ধ হয়ে এলো। রিমির চোখ যখন আবার খুলল, তখন দিগন্ত রেখায় কমলা আর রক্তিম ছোপ ফুটে উঠেছে। বাবা বা থাপাজি উঠে যাওয়ার পর যদি সে ফেরে, তাহলে হয়তো একা একা রাতে এভাবে ঘুরে বেড়ানোর জন্য ঝামেলা হবে। রিমি তার পকেট থেকে ফোনটা বের করে সময় দেখল 4টে বাজে। রিমি তাড়াতাড়ি তাদের ক্যাম্পের দিকে এগোলো। বেশ কিছুটা হাঁটতে হলো তাকে, প্রায় আধ ঘন্টা মতো। সে যেখানে এসে পড়েছিল সেই জায়গাটা তাদের ক্যাম্প থেকে বেশ খানিকটা দূরে। ক্যাম্পে ফিরে দেখল তখনও কেউ ওঠেনি। রিমি তার তাঁবুতে ঢুকে আবার ঘুমিয়ে পড়ল। উঠতে বেশ বেলা হয়ে গেল তার। রিমি ঠিক করলো সকালে আবার ওই জায়গাটায় যাবে, কিন্তু রাতে যে গন্ধটা ছিল সেটা তো আর তখন নেই। তাই সেই জায়গাটা আর তার পক্ষে চেনা
সম্ভব হলো না। তাছাড়া থাপাজি যদি জানতে পারেন তার বারণ করা সত্ত্বেও সে ওই দিকে গিয়েছিল, তাহলে না জানি কি বলবে। রিমিরা যতদিন এখানে আছে ততদিন তো থাপাজি আর তার পরিবারের ওপরেই রিমিদের নির্ভর করে থাকতে হবে, তাই ওদের না চটানোই ভালো। কিন্তু সারাটা দিন রিমির মন পড়ে রইল সেই গাছটার দিকে। সে অপেক্ষা করতে থাকলো আবার কখন রাত আসবে। সেদিন সন্ধ্যে থেকেই যেন ক্যাম্পে বসেই রিমি সেই সুগন্ধ অনুভব করতে পারছিল। সেদিন রাতে যখন রিমি সেই গাছটির কাছে গেল, তখন দেখল তার মধ্য থেকে সমস্ত নির্জীবতা দূর হয়ে গেছে, আর এক অদ্ভুত সজীব লাল রং ফুটে উঠেছে। সেই লাল রং থেকে যেন কালো নিয়ন আলোর ধারা ছিটকে বের হচ্ছে, আর তার মাথা ও কাঁধের ওপরে চোখগুলো কেমন নীল, আর দাঁতগুলোতে যেন হলুদ রঙের ছটা। রিমি মনে মনে বলল, তোর তো 5টা পা, তাই আজ থেকে আমি তোর নাম রাখলাম পেন্টাপাস। সেই রাতটাও রিমির কাটল আগের মতোই। এইভাবে রিমি তাদের ট্যুরের প্রত্যেকটা রাত পেন্টাপাসের কাছে সে যেত। তারা যেন হয়ে উঠল এক ও অভিন্ন হৃদয় বন্ধু। এর মধ্যে রিমি পেন্টাপাসের ব্যাপারে বেশ কয়েকটি তথ্য জানতে পারল। সেগুলি কিছুটা এরকম: এই গাছটি মাংসাশী, যদিও রিমি তাকে শুধু দেখেছে ওই 4টি আঙুলযুক্ত বাহুর মধ্যে থাকা সূক্ষ্ম রোমের সাহায্যে একটি খরগোশের রক্ত শুষে খেতে। সব রক্ত খাওয়ার পর সেই প্রাণীর রক্তহীন মৃতদেহটা পেন্টাপাস ফেলে দেয়। কিন্তু রিমি আবার পরের রাত্রে গিয়ে সেখানে দেখেছে সেই দেহটার কোথাও কোনো অস্তিত্ব নেই। রিমি এর মধ্যে তাদের ক্যাম্পের আশেপাশে ধরা কিছু ইঁদুর পেন্টাপাসকে খাওয়ানোর জন্য নিয়ে যায়। পেন্টাপাসের খিদে খুব একটা বেশি নয়। এক রাত্রে একটি ইঁদুরের রক্তই সে খেয়েছে, আর দেহটা রক্ত শোষণ করে ফেলে দিয়েছে। কিন্তু রিমি এইভাবে পরের দিন গিয়ে সেই ইঁদুরের সেখানে কোনো দেহ খুঁজে পায়নি। রিমি এই সিদ্ধান্তে আসে পেন্টাপাস শুধু রক্ত শুষে খায়, কিন্তু মাংস খায় না। সেই প্রাণীগুলির দেহ হয়তো সকালবেলায় কোনো পাখি বা অন্য কোনো মাংসাশী প্রাণী এসে খেয়ে গেছে। এই কয়েকদিনে পেন্টাপাস আরও উজ্জ্বল এবং প্রাণবন্ত হয়ে উঠেছে। যেন মনে হচ্ছে বহুদিনের জমিয়ে রাখা দুঃখ ভুলে সে আবার নতুনভাবে বাঁচতে শিখেছে। রিমি পেন্টাপাসের কথা কাউকে বলেনি, এমনকি তার বোটানিস্ট বাবাকেও না। তার মনে হয়েছে, কে জানে এই রক্তচোষা গাছের কথা জানলে সবাই কিভাবে নেবে। হয়তো তারা ভয় পেয়ে ওকে মেরে ফেলতে চাইবে, কিংবা ওর শরীরটাকে বিভাজিত করে ওকে নষ্ট করে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে। কারণ রিমি খুব ভালো করে বুঝতে পেরেছে পেন্টাপাসের সাথে এতদিন ধরে এই পৃথিবীতে থাকা কোনো গাছের মিল নেই। সে ইন্টারনেটে প্রচুর খোঁজাখুঁজি করেছে, আর তার বাবার থেকেও তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। হয় এটা প্রাগৈতিহাসিক গাছ, না হলে অন্য কোনো গ্রহ থেকে আসা গাছ। গাছটা মানুষের কোনো ক্ষতি করে না, কারণ সে নিজে রাতের পর রাত ওই গাছটার সাথে কাটিয়েছে। তবে প্রথম দিন সে যে মানুষের কণ্ঠস্বরটা শুনেছিল, সেটাও কিন্তু আর সে শুনতে পায়নি। ক্রমে রিমিদের ফেরার দিন এগিয়ে এলো। রিমি ঠিক করল তার নতুন বন্ধুকে কিছুতেই এখানে ফেলে যাবে না,
তার বাবা সেখান থেকে অনেক গাছ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। তার মধ্যে কিছু দুর্লভ অর্কিডও রয়েছে। তার বাবার আর মায়ের ইচ্ছে সেগুলো নিয়ে তাদের বাগানে লাগাবেন। রিমি সেই অর্কিডগুলোর সাথেই পেন্টাপাসকে তুলে ঠিক করলো বাড়ি নিয়ে যাবে। আর যেমনি ভাবা তেমনি কাজ। রিমি বেশ কিছুদিন হলো পেন্টাপাসকে তাদের বাগানে লাগিয়েছে। বাবা মাকে সেই বিষয়ে কিছুই জানতে দেয়নি। রিমি প্রথমে ভেবেছিল মুরগি এনে পেন্টাপাসকে খাওয়াবে, কিন্তু মুরগির রক্ত পেন্টাপাস খায়নি। সম্ভবত মুরগির পালক ভেদ করে পেন্টাপাসের শোষক রোমগুলো রক্ত শোষণ করতে পারে না। তার প্রয়োজন ছোট রোমযুক্ত স্তন্যপায়ী প্রাণী। তাই রিমি তার এক জুলজির বন্ধুর কাছে জেনে নিয়ে ইঁদুর কিনে খাওয়ানোর ব্যবস্থা করেছে। রিমি রোজ অফিস থেকে ফেরার সময় একটি করে ইঁদুর নিয়ে আসে তার পেন্টাপাসের জন্য। এইভাবেই চলছিল। রিমি রাতের দিকে বেশ কিছুটা সময় কাটাতো তার পেন্টাপাসের সঙ্গে। সারাক্ষণ রিমি বলে যেত তার সারা দিনের রোজ নামচা না বলতে পারা জমিয়ে রাখা কত কথা। মনের কত আলো অন্ধকার সে উজাড় করে দিত তার পেন্টাপাসের সামনে। আর পেন্টাপাস ছিল তার নির্বাক সর্বংসহা শ্রোতা। এই মুখচোরা মেয়েটি পেয়ে গেছে তার প্রাণের চেয়েও প্রিয় বন্ধুকে। এর মধ্যে পেন্টাপাস বেশ কিছুটা বেড়েছে। তা এখন প্রায় 4 ফুট মতো হবে। তার রূপও বেশ খোলতাই হয়েছে। তবে ইঁদুরের দেহগুলো কিন্তু রক্ত শোষণ করার পর এখানেই পড়ে থাকে। রিমিকে সেগুলো রোজ পরিষ্কার করতে হয়। কিন্তু হঠাৎ এর মধ্যে রিমির জীবনে বেশ একটা বড় ধাক্কা এলো। অফিসে তার থেকে অযোগ্য অনেকেই প্রমোশন পেল, কিন্তু অফিসের বেশ কিছু খারাপ লোকেদের চক্রান্তে ওই শান্ত মিষ্টি মেয়েটাকে অনেক অপমান সহ্য করতে হলো। রিমি এমনিতেই খুব চাপা স্বভাবের, তাই বাড়িতে এসেও বাবা মা কিংবা তাদের কোনো বন্ধু বান্ধবকে এসব কোনো কথাই বলল না। সবাই হয়তো রিমিকে দোষ দেবে আর বলবে, তোকে হাবাগোবা পেয়ে সবাই পেয়ে বসে, আর তোর সাথেই এরকম করে। রিমি শান্ত হলেও তার আত্মসম্মান বোধ খুব বেশি, তাই সে কাউকে কিছুই বলে না। তবে তার প্রিয় পেন্টাপাসের কাছে গিয়ে সে কেঁদে ফেলল। সারা রাত তাকে জড়িয়ে ধরে সব মনের দুঃখ যন্ত্রণা উজাড় করে দিল। রিমির চোখ যখন খুলল তখন বেশ দিনের আলো ফুটেছে। এই অবস্থায় থাকতে দেখে সে বুঝতে পারল সারাটা রাত সে পেন্টাপাসকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়েছিল। পরের দিন সে আর অফিস গেল না। সারাটা দিন খুব অলসভাবেই কাটল তার। কোনো কিছুই তার ভালো লাগছিল না। দুপুরবেলা তার মা হঠাৎ বলল, হ্যাঁ রে, তোর শরীর ঠিক আছে তো? আজ আমার একটা বিয়ে বাড়ি আছে, তুই যাবি তো? না মা, তুমি আর বাবা চলে যাও, আমি একটু রেস্ট নিই। আচ্ছা, মাখনদাকে বলে যাচ্ছি রাতে বেশি কিছু খাবার দরকার নেই, হালকা করে একটু স্যুপ করে দেবে এখন। কি যে করিস তুই! রিমির কোনো কথা বলতেই ইচ্ছে করছিল না। আসলে ছোটবেলা থেকেই তাকে নানাভাবে অপদস্থ করা হয় কোনো না কোনোভাবে। সেই কথাই তাকে কুরে কুরে খাচ্ছিল। বিকেলবেলা মাখনদা বলল, দিদিমণি, আমার বউ না ফোন করেছিল, ছেলের শরীরটা খুব খারাপ, আমি একটু না বাড়ি যাব। তোমার স্যুপ আমি করে রেখেছি, তুমি শুধু একটু গরম করে খেয়ে নিও, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মাখনদা, তুমি এখন যাও। মাখনদা চলে গেল। সারা বাড়িতে রিমি তখন একা।
এক অদ্ভুত একাকিত্ব এসে চারিদিক থেকে তার গলা টিপে ধরেছে যেন। বাইরে তখন ছেঁড়া ছেঁড়া মেঘের চাদর, আর পূর্ণিমার চাঁদের আলো এক ছেলে মানুষই লুকোচুরি খেলায় মগ্ন। ঠিক এই সময়ে রিমি শুনল সেই মাংচুং ফরেস্টের প্রথম রাতে শোনা গুরু গম্ভীর গলা, কিরকম একটু ভাঙা ভাঙা, যাকে সেখানকার লোকেরা ভূতের ডাক ভেবে ভয় পায়। সেই গম গমে গলার স্বর আজ ডাকছে তার নাম ধরে, রিমি। রিমি সেই আওয়াজের উৎস খুঁজতে বাড়ির দরজাটা খুলে বাইরে বেরোলো। সে বুঝতে পারল আওয়াজটা আসছে বাগানের ভেতর থেকে, আর সেই সঙ্গে পেন্টাপাসের স্বর্গীয় সুগন্ধ যেন আজ 10 গুণ বেড়ে উঠেছে। শেষ পর্যন্ত রিমি আবিষ্কার করল এই শব্দ করছে আর কেউ নয়, তার পেন্টাপাস। পেন্টাপাসের সেই মুখের মতো জায়গাটি দিয়ে সেই প্রায় মানুষের গলায় একই আওয়াজ ভেসে আসছে, রিমি এসব দেখে হতবাক হয়ে ধপ করে মাটিতে বসে পড়ল। পেন্টাপাস তখন বলে উঠল, আরে রিমি, তুমি ভয় পাচ্ছ নাকি? দয়া করে ভয় পেও না। আমি এতদিন তোমার কোনো ক্ষতি করিনি, আর তোমার ক্ষতি করার কথা ভাবতেও পারি না। তোমার কাছে আমি কৃতজ্ঞ, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। এবার রিমি একটু ধাতস্থ হয়ে বলল, তুই মানে তুমি কথা বলতে পারো? হ্যাঁ, পারতাম, তবে অনেক দিন আমি সব ভুলে গিয়েছিলাম। তুমি কাল আবার আমাকে সব মনে করিয়ে দিয়েছো, আর তোমার ভাষাও শিখতে সাহায্য করেছো। আমি আমি কিভাবে? হ্যাঁ, তুমি কাল তুমি যখন বিহল হয়ে আমাকে জড়িয়ে ধরলে, আমি বহু বছর পর আবার সুযোগ পেলাম কারো মস্তিষ্কে আমার সিরেটমের সাহায্যে পড়ে ফেলার। সেরেটম? সেটা কি জিনিস? আর আবার বলছো, তুমি কি এর আগেও এরকম করেছো? আমার মাথায় যে কলারে দাঁতের মতো আর ট্যাপের অঙ্গ আছে, এগুলিকে একসাথে আমাদের গ্রহে সিরেটম বলা হয়। এই অঙ্গ যদি কোনো মস্তিষ্কযুক্ত প্রাণীর মাথার ফ্রন্ট লোবের সংস্পর্শে আসে, তাহলে সেখানে থাকা কিছুটা সিরাম শোষণ করে সেই ব্যক্তির ভাষা থেকে শুরু করে সেই মুহূর্তে সেই ব্যক্তির মস্তিষ্কে থাকা সমস্ত তথ্য জানতে পারে। এটা একটা অতি জটিল প্রক্রিয়া। তোমাকে পুরোটা বোঝাতে কিছু মাস সময় লেগে যাবে, তাই আমি সংক্ষেপে যতটা সম্ভব তোমায় বোঝানোর চেষ্টা করলাম। তুমি তুমি বললে তোমাদের গ্রহ। তুমি কোন গ্রহ থেকে এসেছো? তোমার সম্পর্কে সব কিছু দয়া করে আমাকে খুলে বলো প্লিজ। আমি তো কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, আমি যতটা ছোট করে সম্ভব তোমার বোঝার মতো করে
সব বলছি। আমি এসেছি আমুনরা গ্যালাক্সির জীব নামক একটি গ্রহ থেকে। জীব গ্রহের অধিবাসীদের মধ্যে এক অদ্ভুত নিয়ম ছিল। তাদের মধ্যে যদি কোনো অসুস্থ বা প্রতিবন্ধী শিশুর জন্ম হতো, তাদের জন্মানোর সাথে সাথেই হত্যা করা হতো, কারণ সেখানে খাদ্য সংগ্রহ করা ও বেঁচে থাকার সংগ্রাম প্রবল। আমাদের খাবার কোনো ছোট রোমযুক্ত প্রাণীদের রক্ত, যা আমাদের গ্রহে খুব দুর্লভ। পৃথিবীর মতো সে গ্রহ নয়। সেখানে অধিবাসীদের বেঁচে থাকাই দুষ্কর। এহেন গ্রহে আমার জন্মের পর দেখা যায় আমার পাগুলি অচল। আমি পঙ্গু। আমার পায়ে কোনো সার নেই। তবে আমার বাবা মা কখনোই চাননি আমাকে হত্যা করা হোক। তারা এক চিকিৎসকের কাছে জানতে পারেন পৃথিবী নামের একটি গ্রহ আছে, যেখানে আমার মতো কি 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 আরে কি হলো? তুমি আটকে কি করছো কেন? না, আমাদের গ্রহের অধিবাসীদের তো ওইটা বলে, যেমন তোমরা মানুষ, সেটাই তোমার ভাষায় ওইভাবে উচ্চারণ হয়। আচ্ছা আচ্ছা, আর কি করতে হবে না, পেনটা পাশি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপর বলি। হ্যাঁ বলো। হ্যাঁ, আমার মতো তিনটা পাশের বেঁচে থাকতে কোনো সমস্যা হবে না পৃথিবীতে। আর এখানেই নাকি আছে আমার পায়ের চিকিৎসা। তা নাকি এক সময় আমি নিজেই খুঁজে পাবো। এরপর পেন্টাপাস বলতে থাকে তার মা বাবা ছিলেন তাদের ওই গ্রহের উচ্চস্থানীয় ব্যক্তি, তাই তাদের প্রভাব খাটিয়ে তারা পৃথিবীতে পৌঁছে দিয়ে যাওয়ার ব্যবস্থা করে তাকে। তারা পৃথিবীতে এমন একটা জায়গা বেছে নেন যেখানে তার খাদ্য খুব সহজেই সে পাবে। তারা তাকে আজ থেকে প্রায় 1500 বছর আগে গুপ্ত সাম্রাজ্যের একটি মন্দিরের সামনে জঙ্গলে রেখে যান। সম্ভবত তারা গুপ্ত সাম্রাজ্যের সেই সময়ের সম্রাটকে টেলিপ্যাথির মাধ্যমে কিছু বলেও গিয়েছিলেন, কারণ সম্রাটের মেয়ে বিশালিকা তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন। তার কখনো কোনো খাবারের অভাব হলে সেই তাকে খাওয়াতো। ক্রমে তাদের বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় হয়। পেন্টাপাস তার কাছেই তাদের ভাষা শিখেছে, যেমনভাবে রিমির কাছ থেকে বর্তমানের আধুনিক ভাষা সে শিখেছে। বিশালিকা প্রতিদিনই তার সঙ্গে দেখা করতে আসত, কিন্তু এক সময় তার কাছে আসা সে বন্ধ করে দিল। সে রোজ সন্ধে হলেই তাকে ডাকত, কিন্তু কেউ আসতো না। তখন মন্দিরেও লোকজনের আসা প্রায় বন্ধ হয়ে এসেছিল। একদিন মন্দিরে আসা দুজন লোকের কাছ থেকে জানতে পারে সম্রাট নাকি শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধে হেরে গিয়েছেন। গোটা গড় নাকি এখন শত্রুরা তছনছ করে দিয়েছে আর লুটপাট চালিয়েছে। বিশালিকা সহ গড়ের মেয়েরা শত্রুদের লাঞ্ছনার হাত থেকে বাঁচতে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। হায় আমার
বিশালিকা। আমি যদি তাকে বাঁচাতে পারতাম, তখন থেকেই ওই গড় পরিত্যক্ত, কেউ সেখানে আসতো না। ক্রমে সেখানে জঙ্গল হয়ে গেল, আমিও একা পড়ে রইলাম। এইভাবে এত বছর থাকতে থাকতে আমার বাঁচার ইচ্ছা ফুরিয়ে এসেছিল। আমি সহজেই খাদ্য জোগাড় করতে পারলেও মরার জন্য তা বন্ধ করে দিয়েছিলাম। তারপর তুমি এলে, আর আমি আবার নতুন করে বাঁচার আশা খুঁজে পেলাম। এর জন্য তোমাকে ধন্যবাদ। আচ্ছা, বুঝলাম। তুমি এখন কথা বলতে পারছো, খুব ভালো হয়েছে। এতদিন আমার কথা তো তোমার সব বলেছি। তুমি আমার সব থেকে ভালো বন্ধু। তুমি আমার কাছে এখানে এভাবেই থাকবে, তোমার কোনো অসুবিধে হবে না। রিমি এরপর তার এই প্রিয় বন্ধুর কথা কাউকে জানতে দেয়নি। সেই দিনের পর সব আগের মতোই চলতে লাগলো। শুধু এখন রিমি কিছু বললে পেন্টাপাসের দরকার মতো কথা বলতে পারে। রিমির এর মধ্যে নতুন একটি বন্ধু হয়েছে, তাদের অফিসের নতুন কলিগ রাজ। রাজও অনেকটা রিমির মতোই চুপচাপ, তবে ওর অনেক গুণ আছে। কাজের ক্ষেত্রে রাজ রিমিকে সব সময় হেল্প করে। খুব ভালো গিটার বাজায় আর গানও গায়। রাজ রিমিকে খুব ভালো বোঝে, তাই রিমি আজকাল রাজের সাথেও অনেক কথা শেয়ার করতে পারে। রাজ বেশ কয়েকবার রিমিদের বাড়িতেও এসেছে। রিমির বাবা মাও রাজকে খুব পছন্দ করে। রিমি পেন্টাপাসকে তার নতুন বন্ধুটির কথা বলে, কিন্তু রাজের কথা শুনলেই পেন্টাপাস কেমন চুপ করে যায়। সেদিন আর কোনো কথা বলে না। রিমি বুঝতে পারে না এর কারণটা কি। এর মধ্যেই রিমিদের অফিসের বেশ কয়েকটা পার্টি অ্যাটেন্ড করার জন্য রিমির রাত হতো ফিরতে। রাজ তাকে বাড়িতে ছেড়ে দিয়ে যেত, কিন্তু এর জন্য সেই দিনগুলো পেন্টাপাসকে খাওয়ার দিতে পারত না সে। তার জন্য রিমি অবশ্য পেন্টাপাসের কাছে ক্ষমাও চাইত, কিন্তু পেন্টাপাসের ক্রমশ মনে হতে লাগলো রিমির কাছে হয়তো তার গুরুত্ব কমে গেছে। আর তার কারণ ওই রাজ। রাজকে অফিসের একটা কাজের জন্য বেশ কয়েক মাসের জন্য বাইরে যেতে হলো। তখন রিমির একদম ভালো লাগতো না। সে পেন্টাপাসের কাছে এসে সারাক্ষণ রাজের কথা বলতো। এদিকে কয়েক মাস পরে রাজ জানতে পারল সে কিছু দিনের জন্য ছুটি পাবে। তখন রাজ ঠিক করলো রিমির বাড়িতে হঠাৎ গিয়ে সারপ্রাইজ দেবে। সেই মতোই সে ফিরল আর রিমিদের বাড়িতে গেল। কিন্তু রিমিরা তখন বাড়িতে কেউ নেই। তারা সেদিন সবাই এক আত্মীয়র বাড়ি গেছে। তাই সেখানে রাজ গিয়ে দেখল গেটে তালা দেওয়া। রাজ ফিরে যাচ্ছিল, কিন্তু পেছন ফিরতেই হঠাৎ শুনতে পেল বাগানের পেছনের দিকটায় একটা গেট আছে, বাইরে থেকে লকটা খোলা যায়। তুমি ওদিক দিয়ে ভেতরে এসো, আমি বাগানেই আসছি। রাজ ভারী অবাক হলো, কিন্তু 7-5 না ভেবেই ভেতরে ঢুকল সে। রাজ বুঝতে পারল বাগানের মধ্যে বিশেষ দিক থেকে রিমি ডাকছে। সেদিকে রাজ এগিয়ে গেল ধীরে ধীরে। সেই সময়েই অদ্ভুত একটা গন্ধে রাজ প্রায় অচল হয়ে মাটিতে পড়ে গেল।
সে না হাত পা নাড়তে পারছিল, না গলা দিয়ে তার কোনো স্বর বের হচ্ছিল। ঠিক সেই সময় দুটো লম্বা লম্বা আঙুলের মতো রোমশ জিনিস তার দিকে এগিয়ে এলো, আর রাজের শরীরের সমস্ত রক্ত একটু একটু করে শোষণ করে নিল। তারপর তাকে হত্যা করল। তারপর 5টি লাল সুর তাকে জড়িয়ে মাটির অনেক গভীরে প্রবেশ করালো, আর মৃতদেহটি মাটির গভীরে রেখে আবার বাইরে বেরিয়ে এলো। রাজের কোনো অস্তিত্ব পৃথিবীতে আর থাকলো না। এদিকে কিছুদিন পর থেকেই রাজের খোঁজ খবর করা শুরু হলো। তখন সবাই জানতে পারে রাজ ফ্লাইট থেকে নেমে একটা ট্যাক্সি নিয়ে এয়ারপোর্ট থেকে রিমিদের বাড়ির দিকে গিয়েছিল। তারপর রিমিদের বাড়ি পৌঁছানোর আগেই কিছুটা দূরে ট্যাক্সি ছেড়ে দেয়। একদিনের জন্য আসছে বলে সেরকম কোনো লাগেজ তার কাছে ছিল না। কিন্তু তারপরে যে রাজ কোথায় গেল তা কেউ জানে না। রিমিরাও সেদিন বাড়িতে ছিল না। সমস্ত হসপিটাল, পুলিশ স্টেশনে রাজের খোঁজ করা হলেও তার কোনো চিহ্ন পাওয়া যায়নি কোথাও। রিমির তো এই ঘটনার পর খুব খারাপ অবস্থা। তখন রিমির একমাত্র সঙ্গী হয় তার পেন্টাপাস। রিমির এরকম অবস্থা দেখে মিসেস কুমুদিনী খুব চিন্তিত হয়ে পড়েন। তিনি সেই জন্য ঠিক করেন রিমির বিয়ের ব্যবস্থা করবেন। তাই একদিন সন্ধেবেলায় এক প্রতিবেশীকে বাড়িতে ডেকে তিনি এই সব কথাবার্তা বলছিলেন। রিমি তখন অফিসে। সেই প্রতিবেশীকে গেট পর্যন্ত ছেড়ে এসে রিমির মা যখন বাড়ির ভেতরে ঢুকতে যাবেন, হঠাৎ তখন তিনি শুনতে পান, মা, 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 বাগানের দিক থেকেই আসছে ডাকটা। মা। তিনি সেদিকে এগোতেই রাজের মতো হঠাৎ মিষ্টি গন্ধে অসাড় হয়ে পড়ে গেলেন। তারপর ওনার অবস্থাও ঠিক রাজের মতোই হলো। রিমি আর প্রফেসর দাস মিসেস কুমুদিনীর খোঁজে আকাশ পাতাল এক করে দিলেন, তাও ওনার কোনো খোঁজ পাওয়া গেল না। এদিকে জীবনের এত বড় দুটো ধাক্কা রিমিকে বিধ্বস্ত করে দিল। তার পারিপার্শ্বিক কোনো ব্যাপারে কোনো হুঁশ থাকলো না। ঠিক এই সময় শহরের বেশ কিছু জায়গায় রাতে রাস্তায় থাকা কিছু মানুষ অদৃশ্য হতে থাকে। তার মধ্যে বেশিরভাগ ভবঘুরে, পাগল। তবে এর মধ্যে কয়েকজন মাতাল ও ট্রাফিক পুলিশ নিখোঁজ হতেই ব্যাপারটা সবার দৃষ্টি আকর্ষণ করে। পেন্টাপাস তখন 7 ফুট লম্বা হয়ে গেছে। আর ঠিক এই সময় নিখোঁজ হলেন প্রফেসর দাস। রিমি সেই সময় বাড়িতে প্রফেসর দাসের একটা ডায়েরি পেল। তাতে নিখোঁজ হওয়ার আগে প্রফেসর দাসের কিছু কথা লেখা আছে। আর তা হলো, আমি এই সবে দেখলাম একটা লাল রঙের অদ্ভুত 7 ফুট জীব আমাদের বাগানের পাঁচিলের বাইরে বেরিয়ে গেল। আমি বেশ কিছুদিন ধরেই এই ঘটনা দেখছি, আর তার সাথে একটা বিজাতীয় সুগন্ধ। আমার মনে হয় শহরের এবং আমাদের পরিবারের যে সমস্ত মানুষ নিখোঁজ হয়েছেন সেই ঘটনার সঙ্গে এই জীবটি যুক্ত। এটা আসলে কোনো একটা এলিয়েন যে আমাদের বাড়িতে কোনোভাবে ঢুকে পড়েছে। আজ রাতে আমি জীবটাকে ধরব, আর এই ব্যাপারে আমি আমার এক ইন্সপেক্টর বন্ধুকে আমি বলেও রেখেছি। এরপর আর কোনো এন্ট্রি নেই ডায়েরিতে। রিমি তখন টিভিটা চালালো। নিউজ চ্যানেলে একটি স্থানীয় লোকের ইন্টারভিউ দেখাচ্ছে। উনি বলছেন, হ্যাঁ, আমি দেখলাম একটা লাল রঙের প্রাণী, তার 5টা পা। আমি রাতে একটু মাল খেয়ে ফিরেছিলাম, তখন দেখি আমার চোখের সামনে একটা লোককে তার 5টা সুরের মতো পা দিয়ে মাটিতে ঢুকিয়ে দিল। তারপর ঠিক যেন একটা গাছের সাথেই মিশে গেল। আচ্ছা,
আপনি তাহলে তখন ড্রিঙ্ক করেছিলেন? হ্যাঁ, ওই একটু খেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন নেশা হয়নি। আমি ঠিকই দেখেছি। আপনারা শুনলেন জহর বিশ্বাসের কথা। যদিও উনি তখন স্বাভাবিক অবস্থায় ছিলেন না, কিন্তু যেভাবে শহর থেকে মানুষ উধাও হয়ে যাচ্ছেন তাতে নানান ধরনের জল্পনার সৃষ্টি হচ্ছে। রিমির তখন সব কিছু দেখে আর বুঝতে বাকি থাকলো না। রিমি ছুটে গেল পেন্টাপাসের কাছে। তাকে জানতেই হবে এসব পেন্টাপাসেরই কাজ কিনা। এসব যা যা হচ্ছে সব কিছু তুমি করেছো? আমি কি করেছি? নাটক করো না, আমি সব জানতে পেরেছি। রাজ, বাবা, মা, আরও না জানি কত লোক, তাদের তো তুমি মেরে ফেলেছো, তাই না? কে বলেছে তোমাকে? কেন, তুমি কি ভেবেছিলে আমি কিছুই জানতে পারবো না? কিন্তু তুমি এসব কেন করলে? কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। কি? হ্যাঁ রিমি, আমি তোমাকে ভালোবাসি। আর যারা যারা তোমাকে আমার থেকে দূরে সরাতে চাইবে তাদেরই এই অবস্থা হবে। কিন্তু তুমি এসব করলে কিভাবে? আমি সব বলছি, আর কিছুই তোমার কাছে লুকাবো না। তোমার সঙ্গে যখন রাজ আসতো বাড়িতে, আমার একদম ভালো লাগতো না। তাই আমার মনে হচ্ছিল ওকে যদি আমি মেরে ফেলতে পারতাম, কিন্তু তাহলে তুমি তো আমাকে ঘৃণা করবে। তাই আমি চাইছিলাম রাজকে একা পেতে, আর সেই সুযোগ পেয়ে গেলাম যেদিন তোমরা বাড়ি ছিলে না। সেদিন রাজ এলো। রাজ যখন তাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল, ঠিক তখনই বাগানের ওদিক থেকে পেন্টাপাস রিমির কণ্ঠস্বর নকল করে রাজকে ডাক দেয়। তারপর সে তার মোহাচ্ছন্ন গন্ধ দিয়ে রাজকে অচেতন করে ফেলে। ঠিক তারপর রাজের রক্ত শোষণ করে তাকে মেরে ফেলে। তারপর সে তার কর্ষিকাগুলো দিয়ে যেভাবে বৈশালী রাজ্যের অন্য প্রাণীদের মাটির ভেতর ঢুকিয়ে তার চারপাশটা পরিষ্কার রাখত, ঠিক সেইভাবে লাশটাকে মাটির ভেতর ঢুকিয়ে দিয়েছিল। পেন্টাপাস এমনটাই বলল রিমিকে। ও, বৈশালী মানে যেখান থেকে তোমাকে এনেছিলাম? হ্যাঁ, ও আচ্ছা, সেখানে সেই জন্যেই কোনো প্রাণীর মৃতদেহ খুঁজে পেতাম না। তারপর কি হলো? সেই সময়ে অদ্ভুত একটা ব্যাপার ঘটলো। আমি জন্ম থেকে যে পা নাড়াতে পারতাম না, সেই পা কাজ করতে পারছিল। আমি সেগুলি নাড়াতে পারছিলাম। আমার উচ্চতাও অনেক বেড়ে যায়। এই চিকিৎসার জন্যই আমার বাবা মা হয়তো আমাকে এই গ্রহে রেখে গিয়েছিল। আমার পা ঠিক হওয়ার ঔষধ মানুষের রক্ত। এরপর তোমার মা তোমার বিয়ের চেষ্টা করে আমার থেকে দূরে পাঠানোর চেষ্টা করেছিলেন। তাই
ওনাকেও আমি মেরে ফেলি। পেন্টাপাস একটা একটা করে মানুষের রক্ত পান করতে করতে কেমন যেন একটা নেশার মধ্যে জড়িয়ে গিয়েছিল। সে এখন মানুষের রক্ত ছাড়া থাকতে পারছিল না। তাই প্রত্যেক দিন সে রিমিদের বাগান থেকে বেরিয়ে একজন করে মানুষের রক্ত পান করত আর তাকে সেখানেই মাটির ভেতর ঢুকিয়ে দিত। তাই তাদের আর খুঁজে পাওয়া যেত না। কিন্তু রিমির বাবা এই ব্যাপারটা জেনে ফেলেন, তাই তাকেও মেরে ফেলতে হলো পেন্টাপাসকে। তার কারণ পেন্টাপাস কাছাকাছি থাকা মানুষের চিন্তাভাবনা অনেকটাই জানতে পারে আর নিজেদের কথা অন্যের কাছে পৌঁছে দিতেও পারে। আমাদের সমস্ত শরীর আমরা যত ইচ্ছা চারিদিকে ছড়িয়ে দিতে পারি, আর আমাদের আশেপাশে থাকা গাছের মতো করে নিয়ে পরিবেশের সাথে মিশে যেতে পারি। কিন্তু আমি আর কোনো মানুষ মারতে চাইছি না। যদিও মানুষের রক্ত না পেলে থাকতে পারছি না, এর চিকিৎসা শুধু আমাদের গ্রহে পাওয়া সম্ভব। তাহলে তুমি তোমার গ্রহে ফিরে যাও। তুমি তাই চাও? রিমি আর কিচ্ছু বলতে পারল না। এই সরল প্রাণীটা যা করছে সবই তো তারই জন্য, কিন্তু পৃথিবীতে আর ওকে কোনোভাবেই রাখা সম্ভব নয়। তা পৃথিবীর মানুষের পক্ষে যতটা ক্ষতিকর, ওর নিজের জন্যও ততটা ক্ষতিকর। ঠিক এই সময় রিমিদের বাড়ির গেটের কলিং বেলটা হঠাৎ বেজে উঠল। রিমি গিয়ে দেখল পুলিশের পোশাকধারী কিছু অচেনা ব্যক্তি সেখানে দাঁড়িয়ে আছেন, আর দরজা খুলতেই, হ্যাঁ রিমি দেবী, আমরা খবর পেয়েছি আপনার বাড়িতে সম্ভবত একটা এলিয়েন ঢুকে পড়ে লুকিয়ে আছে। সে খুব ভয়ঙ্কর, আপনার প্রাণনাশেরও সম্ভাবনা আছে। আমরা কি আপনার বাড়ি সার্চ করতে পারি? রিমি জানতো পেন্টাপাস গাছের সাথেই মিশে যেতে পারবে। হ্যাঁ নিশ্চয়ই। পুলিশ তন্ন তন্ন করে খুঁজেও কিচ্ছু পেল না। তখন তারা বলল, আমরা তো কিছুই পেলাম না, সে হয়তো পালিয়ে গেছে। তবে নিশ্চয়ই এই অঞ্চলেই সে আছে। ঠিক আছে, আমরা এখানে নজর রাখছি, চিন্তা করবেন না। এই বলে তারা চলে গেল। রিমি তখন পেন্টাপাসের কাছে গিয়ে বলল, তোমার বাইরে থাকা ঠিক হবে না, চলো ভেতরে চলো। রিমি বাড়িতে এসে পেন্টাপাসকে বলল, তুমি ফিরবে কিভাবে? আমাদের গ্রহে ফেরার জন্য এই পৃথিবীর বাইরে একটি স্পেসশিপ আমার বাবা মা রেখে গিয়েছিলেন, যাতে আমি ঠিক হয়ে গেলে আমার গ্রহে আমি ফিরে যেতে পারি। তাহলে সেটা নিয়ে এসো আর ফিরে যাও। না, ওটা এখানে আনা সম্ভব নয়। ওটা সেখানেই আসতে পারে যেখানে মেঘ পৃথিবীকে ছুঁয়ে যায়, আর সেটা হবে এমন একটা জায়গা চারিদিকে গভীর বনে ঘেরা, আর একটু ফাঁকা জায়গা থাকবে। এরকম জায়গা কেন দরকার? সেটা তুমি স্পেসশিপটা দেখলে বুঝতে পারবে। কিন্তু আমি যেখানে ছিলাম সেই জায়গাটা আগে এরকম ছিল, এখন তো আর নেই। হ্যাঁ সেটা ঠিক,
তবে এখান থেকে কাছাকাছির মধ্যে তার থেকে আরও উপরে জুলুক নামে একটা এরকম জায়গা আছে। তাহলে আমাদের সেখানে যেতে হবে, আর স্পেসশিপটা আমি সেখানে ডেকে নেব। কিন্তু তোমার স্পেসশিপ বায়ুমণ্ডলে ঢুকলেই তো আমাদের এখানে সবাই জেনে যাবে। কত রকম স্যাটেলাইট আর টেলিস্কোপ, তাছাড়া না জানি আরও কত কিছু দিয়ে এখানে আকাশে নজরদারি চলছে। আমার স্পেসশিপ এই ধরনের সব যন্ত্র থেকে নিজেকে অদৃশ্য রাখতে সক্ষম। তুমি শুধু আমাকে জায়গাটার অবস্থান বলো। আমার স্পেসশিপ পৃথিবীতে পৌঁছাতে 24 ঘন্টা লাগবে। রিমি গুগল ম্যাপ থেকে পেন্টাপাসকে জায়গাটির অবস্থান বুঝিয়ে দিল। পেন্টাপাস তার স্পেসশিপকে সিগন্যাল দিয়ে বলল, রিমি, কাল তো আমি চলেই যাব, আর কোনো দিনও তোমার সাথে দেখা হবে না। তার আগে তোমার সাথে কিছুটা সময় কাটাতে পারি। রিমি কোনো কথা বলল না, শুধু নিবিড়ভাবে জড়িয়ে ধরল তার পেন্টাপাসকে। তারপর এই অজানা প্রাণীটির সাথে মেতে উঠল শরীরী খেলায়। এইভাবে কখন যে সকাল হয়েছে তারা বুঝতেও পারল না। সকালবেলায় প্রথম আলো ফুটতেই রিমির ঘুম ভাঙল। তার যেন কালকের রাতের সব কিছু এখনও স্বপ্ন মনে হচ্ছে। রিমি তাড়াতাড়ি পোশাক পরে কি মনে করে যেন বাইরে বেরোলো, আর ঠিক সেই সময় একটা তীব্র শব্দ। পুলিশ গেট ভেঙে রিমিকে কিছু না বলেই জোর করে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। পেন্টাপাস যেহেতু তখন বাড়ির ভেতরেই ছিল, তাই ছদ্মবেশ ধারণ করতে পারল না। সবাই মিলে জাল দিয়ে পেন্টাপাসকে বন্দি করল। তারপর বন দপ্তরের লোকেরা তাকে একটি খাঁচার ভেতর ভরে ফেলল। রিমি কি করবে কিছুই ঠিক করতে পারছিল না। চারিদিকে নিউজ চ্যানেল আর লোকজনের ভিড়। তার মধ্যে একটি বিশাল ট্রাক এসে হাজির হলো। কিছুক্ষণের মধ্যে পেন্টাপাসের সেই খাঁচাটি ট্রাকে তোলা হলো। হঠাৎ রিমি এই সময়ে তার মাথার ভেতর যেন পেন্টাপাসের আওয়াজ শুনতে পেল। রিমি, তুমি ওই জায়গায় পৌঁছাও, আমি সেখানে যাচ্ছি। কিন্তু তুমি কিভাবে যাবে? আমার পিঠে এই পড আকৃতির বীজগুলো দেখেছো? এগুলো একটা মারণাস্ত্র। কখনো ভাবিনি এইগুলো এই গ্রহে ব্যবহার করতে হবে। ঠিক তখনই পেন্টাপাস তার পিঠ থেকে একটা বীজ খুলে নিয়ে মেঝেতে ছুঁড়ল, আর একটা বীভৎস বিস্ফোরণ ঘটল। এতে পেন্টাপাসের কিছু হলো না, তবে আশেপাশের বেশ কিছু মানুষ এর ফলে মারা গেল, আর খাঁচাটা ভেঙে পড়ল ঝনঝনিয়ে শব্দ করে। পেন্টাপাস নিজেকে স্ট্রেচ করে লম্বা হয়ে সেখান থেকে বেরিয়ে রাস্তা ধরে একটা গাছের সাথে মিশে গেল। সেই সময় রিমি সেখান থেকে বেরিয়ে এলো। রিমি জুলুকের জঙ্গলে পৌঁছল রাত 12টায়, প্রথমে ফ্লাইটে আর তারপর গাড়িতে। রিমি এখন পৌঁছে গেছে জুলুকের সেই জঙ্গলে। এখন রাত 12টা। সেখানে পৌঁছে দেখল পেন্টাপাস সেখানে তার আগেই পৌঁছে গেছে। ও, আমি তো ভাবতেই পারিনি
তুমি পৌঁছতে পারবে। হ্যাঁ, আর আমার স্পেসশিপও আসছে, ওই দেখো। রিমি দেখল এক টুকরো মেঘ যেন তার চোখের সামনে জঙ্গলের কাছাকাছি এলো, আর তারপর সেটা বেশ কিছুটা গাছযুক্ত ভূখণ্ডের রূপ নিয়ে জঙ্গলের মাঝখানটায় ওই মাঠের মধ্যে ল্যান্ড করলো। তখন রিমি বুঝতে পারল পেন্টাপাস কেন এরকম জায়গা খুঁজছিল। কিন্তু সেই সময় সেনাবাহিনীর একটা এরোপ্লেনও সেখানে উড়ে যাচ্ছিল, হয়তো পেন্টাপাসের খোঁজেই। তাই এক মুহূর্ত দেরি না করে রিমিকে নিবিড়ভাবে একটা আলিঙ্গন করে পেন্টাপাস স্পেসশিপে ঢুকল। তারপর সেটা আবার মেঘের রূপ নিয়ে মহাকাশে মিশে গেল। রিমি সজল নয়নে সেদিকে তাকিয়ে রইল। এরপর রিমি আর তার বাড়িতে থাকেনি। সে কালিম্পং চলে আসে চাকরি নিয়ে। সেখানেই নির্জন একটা জঙ্গলের মধ্যে একটি ছোট্ট বাড়িতে থাকতে শুরু করে। ঠিক 1 বছর পর তার বাড়ির বাগানে দেখা যায় ছোট্ট দুটো লাল রঙের জীব লুকোচুরি খেলছে। মাঝে মাঝে আশেপাশে গাছপালার মধ্যে মিশে যাচ্ছে। তাদের একটি নীল চোখের মতো অংশ মাথার ঠিক মাঝখানে রয়েছে এবং প্রতিটি কাঁধে একই বর্ণের গৌণ চোখ। মাথার মধ্যে একটি অর্ধচন্দ্রাকৃতি খাঁজ, যেটিকে মুখগহ্বর বলা যেতে পারে। তাদের 5টি শুঁড়ের মতো পা, হাতের 4টি দীর্ঘ আঙুল, মাথার ওপরে ফ্লাই ট্র্যাপের আকারে ফাঁদের মতো অংশ, ও দাঁতযুক্ত ফ্ল্যাপ আকারে কাঁধের দিক থেকে উঠে আসা অংশ। মাথাটাকে অনেকটাই ঢেকে রেখেছে, আর পিঠে কয়েকটা সুঁটির মতো অংশ আছে। এতক্ষণ শুনলেন মৌলি কুণ্ডুর লেখা পেন্টাপাসের প্রেম। গল্পকার মৌলি কুণ্ডুর কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য। জ্যাম হাব স্টুডিও। স্বপ্ন যেখানে সত্যি হয়। এরকমই কিছু রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আগামী শনিবারের গল্পে এরকমই এক রোমহর্ষক গল্প নিয়ে আমরা আসছি।